সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, কিংবদন্তির মৃত্যু নেই এই কথাটি যেমন ধ্রুব সত্য, তেমনি একজন প্রকৃত শিল্পী বেঁচে থাকেন তার কর্মযজ্ঞের মাধ্যমে। আজকে এমনই দুজন সঙ্গীতের নক্ষত্রদেরকে আমরা স্মরণ করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, যাদের সঙ্গীত অবদান, তাদের বর্ণাঢ্য সঙ্গীত জীবন। আজকে আমরা আমাদের স্টুডিওতে আছেন দুজন সঙ্গীতের মানুষ যারা বিভিন্নভাবে স্বনামধন্য। তাদেরকে নিয়ে এবং আমি সাথে করে আজকে স্মরণ করতে চাই কিংবদন্তি শাফিন আহমেদকে এবং হাসান আবিদুর রেজা জুয়েল ভাইকে। আমার সাথে রয়েছেন ইশতিয়াক। হ্যালো হ্যালো, কেমন আছেন? ভালো আছে। তারপরে আছেন আমাদের শ্রদ্ধেয় রুমন ভাই। হ্যালো, ভালো আছি। কাহনে থাকবেন শুভ ভাই এবং কিবোর্ডে থাকবেন কায়েম ভাই। এমন একটি মুহূর্তে আসলে দুজন খুব কাছের মানুষ, আমাদের অগ্রজ, আমাদের অভিভাবকের মতন ছিলেন দুজনে। তাদেরকে স্মরণ করতে হচ্ছে আসলে, এটা আসলে কল্পনাও করিনি। গত সপ্তাহ রুমন ভাই শাফিন ভাইকে স্মরণ করে করতে হয়েছিল ওনার ইন্তেকালের ঠিক পরের দিন। আজকেও আসলে স্মরণ করতে হচ্ছে আসলে, এটা একটা অপূরণীয় ক্ষতি। আসলে দুজনের কাছে জানতে চাইবো যে এই দুজন মানুষ স্বনামধন্য, তাদের একটা বর্ণাঢ্য সঙ্গীত জীবন ছিল এবং বিভিন্নভাবে আলোকিত করেছেন আমাদের বাংলা সঙ্গীতকে, ব্যান্ড সঙ্গীতকে। আসলে তাদের অবদানের কথাটা একটু আপনাদের নিজেদের অবস্থান থেকে যদি একটু জানাতেন আর কি। প্রথমে আপনি। আমি আগে যাবো। আচ্ছা, খুব কঠিন বলা। বিশেষত প্রথমত শাফিন ভাইয়ের কথা আসলে আগে বলতেই হবে। শাফিন ভাই যে সময় থেকে যে ধরনের মিউজিক প্রডিউস করেছেন, তার সাথে ওনার যে ইউনিক আইডেন্টিটি অফ প্লেয়িং দ্য বেস গিটার, মানে এবং ওনার অ্যাপিয়ারেন্স, দ্য হোল থিং ইজ আ বর্ন রকস্টার। এই বিষয়টা মানে শাফিন ভাইকে মিস না করার কোনো যৌক্তিক কারণ আসলে নাই। উনি এত অসাধারণ সব গান করে গিয়েছেন, এত অসাধারণ সব সুর সৃষ্টি করেছেন, আর সাথে এই যে বেস গিটার বাজিয়ে গান গাওয়া, দিস ইজ ভেরি ইউনিক। আমরা যদি সারা পৃথিবীর দিকেই তাকাই, খুব বেশি মানুষ কিন্তু এমনটা করে দেখাননি। আমার রেডিলি আমি সেদিন মনে করার চেষ্টা করছিলাম যে আর কে থাকতে পারে। আমার স্টিংয়ের কথা মনে হচ্ছে, আমার গ্লেন ফ্রের কথা মনে হচ্ছে, কিন্তু তার বাইরে এইভাবে মানে শুধু বেস গিটার বাজিয়ে গান না, কিন্তু উনি বেস গিটারটা যেভাবে বাজাতেন গাওয়ার সাথে সাথে এত সাবলীলভাবে, এবং হিজ প্লেয়িং স্টাইল ওয়াজ কোয়াইট ইউনিক, নট লাইক এনি আদার বেসিস। তো এই ব্যাপারটা একটা ইউনিকনেস, আ ট্রু লিজেন্ড, এবং মানে ওনার প্রভাব আমাদের উপরে। আমরা তো আসলে ওনাদেরকে দেখেই গিটার হাতে তুলে নিয়েছিলাম, বা ওনাদেরকে দেখেই মিউজিক করতে চেয়েছি, গান করতে চেয়েছি, মানে শাফিন ভাইদের ওই জেনারেশনটাকে দেখি। সুতরাং ওনাদের প্রভাব আমাদের উপরে ভীষণ, খুবই স্বাভাবিকভাবে। আর জুয়েল ভাইয়ের কথা বলতে গেলে তো প্রথমেই সেদিনের এক বিকেলের কথাই মনে হবে স্বাভাবিকভাবেই। বাচ্চু ভাইয়ের করা সেই প্রথম অ্যালবাম, যেটার পর থেকে জুয়েল ভাইকে মানুষ অধিকাংশ সময়, একটা বড় অংশের মানুষ কিন্তু জুয়েল ভাইকে বাচ্চু ভাইয়ের ভাই ভাবত, লিটারেলি বাচ্চু ভাই ছোট ভাই। এবং আমরা যারা ঢাকার বাইরে তারা এটা বিলিভ করতাম, অনেকেই সেটাই, এটা খুব ছিল। এবং জুয়েল ভাইয়ের উনি এত অমায়িক একজন মানুষ সব দিক দিয়ে, ওনার আচার ব্যবহার, ওনার প্রেজেন্টেশন, ওনার কথা বলা, সব দিক দিয়ে। আর ওনার গলায় না একটা আলাদা মায়া ছিল, যেই মায়াটা সব সময় সবার মাঝে থাকে না। এই মায়ার ব্যাপারটা খুব মানে ছুঁয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, কোথায় যেন ভেতরে গিয়ে ছুঁয়ে দিচ্ছে, এই ব্যাপারটা জুয়েল ভাইয়ের মধ্যে ছিল। উনি তো পাশাপাশি একজন বড় নির্মাতাও, নির্মাতা হিসেবে কাজ আসলে সঙ্গীত শিল্পীর চাইতেও বেশি কাজ করেছেন নির্মাতা হিসেবে। সুতরাং উনিও আরেকজন মানে সাংগঠনিক ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নেই, তার লিডারশিপটা খুব বেশি অ্যাবসলিউটলি, এবং খুবই মানে আপন করে নেওয়া টাইপের একজন মানুষ। ওনাদেরকে হারানোর যে ক্ষতি, এই ক্ষতি তো পূরণ হবার না আসলে, তার চাইতে বড় ধাক্কাটা লেগেছিল যে যখন একই দিনে দুজনের জানাজাটা পড়তে হচ্ছে। এটা আসলে সবাই ওখানে ছিলাম। হ্যাঁ, মানে কয়জন মিউজিশিয়ান আমরা, হাতে গোনা যাবে তো, কয়েক শো হবে সারা দেশ মিলিয়ে, কয়েক হাজার হবে হয়তো, বড় জোর 18 কোটি মানুষের দেশ। সেখান থেকে একই দিনে দুজন এমন মানুষকে বিদায় দেওয়া, এইটা আমার মনে হয় আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির প্রত্যেকের উপরেই ভীষণ ভীষণ রকম একটা চাপ সৃষ্টি করেছে আমাদের মননে, আমাদের মানসিকতায়। ওনাদেরকে হারানোটা এভাবে স্মরণ করতে হবে দুজনকে একই প্রোগ্রামে বসে, এটা আমাদের জন্য বার্ডেন আসলে, একটা আসলে বিশাল। আমি ইশতিয়াক আপনার কাছে জানতে চাইবো আসলে ঠিক তাদের অবদানগুলোর কথা আপনার জায়গা থেকে। মানে ভাইয়া একটু আগে বলছিলেন বেস গিটারের কথা, আমি শাফিন ভাইয়ের কথাই বলছিলাম। সো আই ইউজ টু প্লে বেস ওয়ান্স আপন এ টাইম, লাইক অনেক ছোট যখন ছিলাম তখন বেস গিটার বাজাতাম। সো
কিছু কিছু প্যাটার্ন আছে, আমরা মিউজিক্যালি হয়তো যারা মিউজিশিয়ান তারা বেশি রিলেট করতে পারবেন। কিছু কিছু প্যাটার্ন আছে যেগুলো বাঁচিয়ে গান করাটা এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের রেয়ার, যেটা ভাইয়া বলছিলেন। সো তখন থেকে একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ এরকম বেস গিটার বাজায় যদি গান করতে পারি, বাট কখনো হয়নি। সো এত বড় একটা সম্পদ আমাদের দেশে এখন নাই, আমাদের মাঝে নাই। সো এটার শোকটা অ্যাকচুয়ালি অনেক বিশাল একটা মিউজিশিয়ানের কাছে। ইনফ্যাক্ট আমি বলবো যে আমরা যারা নতুন প্রজন্ম, আমরা যারা তরুণ, আমাদের গাইডলাইন ছিল ওই গানগুলো। আমরা কিন্তু ওই গানগুলোকেই বেস করে হচ্ছে কি আমাদের সব কিছু, আমাদের যদি বলি একদম প্রথম ব্যান্ড করা থেকে শুরু করে এই গানগুলো দিয়ে কিন্তু আমাদের চর্চাটা শুরু ছিল। সো অবশ্যই এটা একটা বিশাল বড় লস, বাট স্টিল শাফিন ভাই, ওনার মাইলস অ্যান্ড শাফিন ভাই, ওনাদের যে ক্রিয়েশন, এই ক্রিয়েশনগুলো আজীবন বেঁচে থাকবে। আর স্পেশালি জুয়েল ভাইয়ের কথা যদি বলতে যাই, আমার মনে হয় যে এমন একজন ভালো মনের মানুষ, এমন একজন সুন্দর ভাষী মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এত সুন্দর করে অ্যাপ্রোচ করতে জানে। আমরা অনেক ছোট মানুষ, অনেক একদম তরুণ প্রজন্ম, একটা তরুণকে উনি যেভাবে ট্রিট করতেন এটা আসলে একটা নজির কাড়ার মতো একটা ব্যাপার। সো অবশ্যই আমাদের বিশাল লস, আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে ওই আদরটা আর পাবো না, শাফিন ভাইয়ের ওই মিউজিক্যাল গাইডলাইন আর পাবো না। সো এটা চিন্তা করতে অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগে। খুব সুন্দর করে গুছিয়ে বলেন দুজন। আমি আরেকটু জানতে চাইবো, আজকে ভাগ্যক্রমে আমরা তিনজনই ভোকালিস্ট এখানে আসলে, এবং এই দুজন ব্যক্তিত্বের কথা আমরা বলছি, যাদেরকে স্মরণ করছি, শাফিন ভাই এবং জুয়েল ভাই, এরা দুজনের ভয়েস ইনকম্পারেবল দুজনের জায়গা থেকে আসলে, এবং একেবারে ইউনিক আসলে। শাফিন ভাই গলায় যেরকম একটা অন্যরকম মাদকতা ছিল, তুমি জুয়েল ভাইয়ের কথা যদি বলি, জুয়েল ভাই আসলে 90s ওই সময়কারই আমি যদি চিন্তা করি যে গোল্ডেন এরা যেটা আমরা বলি আসলে, উনি সোলোইস্ট ছিলেন, কিন্তু ওনাকে আমাদের ব্যান্ডটাই বেশি ওন করতাম আমরা, যেটা মনে হয়। নিঃসন্দেহে একটু জানতে চাই রোহন ভাই যে এই দুজন ভোকালিস্টকে দ্বারা, তাদের গায়কী দ্বারা কতটুকু প্রভাবিত আপনি? যেটা আসলে স্বাভাবিকভাবে আমাদের সবার কথা মিলেই যাবে, আমাদের সবার জার্নিটা একই রকম, তো মোরলেস একই রকম, তো আমাদের কথা মিলেই যাবে। যে এই যে ইশাক যেটা বললো যে স্টেজে প্রথম দিকে আমরা যখন ব্যান্ড শুরু করি, আমরা তো এই গানগুলোই গিয়েছি, ওনাদের গানগুলোই গিয়েছি, ওনাদের গানগুলো গিয়ে মানুষের সামনে আমরা গিয়েছি, মানুষের উচ্ছ্বাস দেখেছি, মানুষ আমাদের সাথে গলা মিলিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই সময়ে আমি বলছি 90s-এর কথা, 90s-এও যদি গাই, ইশতেক তো আরও পরে, 90s-এ যদি আমরা গাইতাম তখন যেমন গলা মেলাতো, আজকে 2024 সালেও কিন্তু ওনাদের গানগুলোতে এভাবেই গলা মেলাবে। সো টাইমলেস হয়ে গেছে ব্যাপারটা। এবং শাফিন ভাইয়ের কথা বলতে গেলে তো অবধারিতভাবে মাইলসের কথা বলতেই হবে, কোনো উপায় নেই, কারণ মাইলস ওভারঅল একটা ইউনিট হিসেবে ওনারা যেভাবে রক মিউজিকের বিভিন্ন ধারাকে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, এবং সেটা শুধু মিউজিক্যালি না, ওনাদের কথায় বার্তায়, আচরণে, চলনে, সব কিছু। ওই যে পর্ন রকস্টার একটা ব্যান্ড হচ্ছে মাইলস, সো ওনাদের প্রভাব তো থাকবেই, আমাদের সবার উপরেই আছে আসলে। গায়কির ব্যাপারে আমি বলবো যে শাফিন ভাইয়ের ভার্সেটালিটি এবং জুয়েল ভাইয়ের কণ্ঠের মাদকতা, মায়াটা, এই দুটো ব্যাপার আমাকে সবসময় খুবই ছুঁয়ে গেছে। নিশ্চয়ই সেটা কোনো না কোনোভাবে অবচেতনে হলেও আমাদের উপরে প্রভাব ফেলেছে, যেটা হয়তো কনসিয়াসলি না হলেও আনকনসিয়াসলি হয়তো সেটা পড়েছে। তো ওনাদের ব্যাপার আসলে কি বলবো, যেমন আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বলতে, আমি একদম যদি গত মাসের কথা বলি, যদি একদম 1-2 মাসের আগের কথা বলি, যেভাবে স্টেজে শাফিন ভাইকে আমরা পারফর্ম করতে দেখেছি, এখনও সেই দরজ কণ্ঠ আছে, এখনও বেস গিটারগুলো বাজিয়ে ওই ভারী স্ট্রোকের সাথে উনি তখনও পিচে গান করছেন, তার প্রজেকশন অনেক দারুণ ছিল। সো এই ব্যাপারগুলো এত বছর যাবৎ মানে ধরে রাখার যে ব্যাপারটা, এটা অবশ্যই শিক্ষণীয়, কারণ এই ব্যাপারটা মেনটেন করতে অনেকেই পারেনি, ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই পারেনি, আমাদের দেশে এবং দেশের বাইরে, কিন্তু উনি পেরেছেন যে এত বছর
স্টেজে ওই থেকে কনসিস্টেন্সি রেখে আর কি। এক্স্যাক্টলি যেটা বলছিলেন রুমন যেটা বলছিলেন একটা রক স্টারের যে ব্যাপারটা আসলে যে বন্ড রক স্টার, ওনার মাল্টিপল হার্ট অ্যাটাক হয়েছিল, ওনার শরীরের অবস্থা খুব বেশি ভালো ছিল না। তারপরে হি ওয়াজ টুরিং হিয়ার এন্ড দেয়ার, মানে কখন ডারউইন যাচ্ছেন, কখন কানাডা যাচ্ছেন, বাট লাস্ট দিন পর্যন্ত উনি গান করে গেছেন আসলে। এক্স্যাক্টলি এবং তার যে ইশতেক যে বলছিলেন যে খুব ওনার শরীরের অবস্থা খুব বেশি ভালো ছিল না। তারপরে হি ওয়াজ টুরিং হিয়ার এন্ড দেয়ার, মানে কখন ডারউইন যাচ্ছেন, কখন কানাডা যাচ্ছেন, বাট লাস্ট দিন পর্যন্ত উনি গান করে গেছেন আসলে। এক্স্যাক্টলি এবং তার যে ইশতেক যে বলছিলেন যে খুব উনি জাস্ট সেই আগের মতনই ভয়েসটা ছিল, এই ইনডোমিটেবল যে এই অ্যাপ্রোচটা আসলে এখান থেকে শেখার আসলে অনেক কিছু আছে আসলে। নিঃসন্দেহে আমরা সবাই, আমি নিশ্চিত যে আমরা সবাই মাসখানেক আগেও শাফিন ভাইয়ের সাথে একদম শাফিন ভাইকে গান গাইতে দেখেছি স্টেজে, এবং উনি যে হারে শো করছিলেন গত 1-1.5 বছরে শাফিন ভাই প্রচুর শো করছেন, প্রচুর। এবং এখনো যেটা বললো সেই স্ট্যামিনা, সেই একই ইন্টিগ্রিটি, সেই একই মানে শোম্যানশিপ, সুরে গাওয়া, বিন্দু মাত্র কিন্তু বেসুরো গান নেই কিন্তু। তো এটা আসলেও শিক্ষণীয়। এখানে ওনাদের এই বয়স সেই এত বছর ধরে 40-50 বছর ধরে এইভাবে ধরে রাখা, ইটস নট আ ম্যাটার অফ জোক স্বাভাবিকভাবে। এটা নিঃসন্দেহে আমাদের সবার জন্যই অনেক শেখারও আছে এইগুলোর মধ্যে। একটা গান শুনতে চাই আজকে, মানে দুজন মানুষকে আজকে আমাদের অনুষ্ঠানের টাইটেলটাও হচ্ছে যে সঙ্গীতেই অমর তারা। যেহেতু সঙ্গীতের মানুষ আমরাও, সঙ্গীত দিয়ে তাদেরকে একটু স্মরণ করতে চাই। যদি একটা গান রুন ভাই আপনি যদি একটু করেন, তারপরে ইশতিয়াকের পথে শুনবো। আচ্ছা, তাহলে আমি এই করি, আগে জুয়েল ভাইয়েরটা শুনি, তারপরে না হয় শাফিন ভাইয়েরটা শুনবো নাকি? জুয়েল ভাই, হ্যাঁ হতেই পারে। জুয়েল ভাইয়ের গান বললেই তো আসলে মানে আপনি যদি মনে করেন যেটা শাফিন ভাইকে দিয়ে শুরু করতে চান। না, আসলে জুয়েল ভাইয়ের করাই যায়। আমরা শাফিন ভাইকে নিয়ে কথা বেশি বললাম, গানটা জুয়েল ভাইকে দিয়ে শুরু করতেই পারি। আসলে জুয়েল ভাইয়ের গানের কথা আসলেই তো আসলে আমাদের প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে সেদিনের এক বিকেলে বা কি করে বোঝাবো তোমায় এগুলো। কিন্তু ওনার পরের দিকের গান তুলনামূলকভাবে অনেক নতুন একটা গান, বাপ্পাদার সুর এবং সঙ্গীত, আর আমাদের শাহান কবন্দর লেখা। এই গানটা আমাকে ভীষণ রকম টাচ করেছিল। বিউটিফুল একটা মিউজিক ভিডিও আছে, বিউটিফুল মিউজিক ভিডিও। এই গানটা আমাকে ভয়ানকভাবে টাচ করেছিল। মানে হয়তো গানটার লিরিক্যালি বয়সের সাথে গিয়েছে, সবকিছু মিলিয়ে আমাকে ভীষণ টাচ করেছিল। মানে খুব, আমি সেটা একটু চেষ্টা করতে চাই। এই গানটার নাম খুব সকালে। আচ্ছা, অসম্ভব সুন্দর একটা গান। খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না, ভোরে আবার বৃষ্টি শুরু হলে তোমার দেখা হবে না। খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না, ভোরে আবার বৃষ্টি শুরু হলে তোমার দেখা হবে না। এই শহরের অন্যদিকে থাকো, দেখা হতে অনেক বাধা। এই যুগের এই কৃষ্ণরা তাই বুঝি ফেসবুক হোয়াটসঅ্যাপে খোঁজে রাধা, খোঁজে রাধা, খোঁজে রাধা, খোঁজে রাধা।
থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, কি চমৎকার একটি গান আসলে, লিরিকটাও অনেক সুন্দর, যে স্পেশালি ওই জায়গাটা যে আমি খুব সেকেলে আমি একটু সেকেলে মানুষ এক্স্যাক্টলি এই শব্দগুলোতেই আমি নিজে মানে উড়ে যাওয়া যাকে বলে না, আমি লিটারালি উড়ে গেছিলাম। আমি শাহানকে ফোন করে বলেছিলাম যে এটা কি এক্স্যাক্টলি। যেমনটি রুম ভাই বলছিলেন যে স্টাইলের একটা কথা বলছিলেন, যে আসলে মাইলস যখন আসলে স্টেজে উঠে, এখন উঠে, বা শাফিন ভাই যখন ছিলেন, একটা ওন করার একটা ব্যাপার ছিল আসলে, একেবারেই অনন্য একটা, আমরা মাইলসকে একেবারে অনন্য জায়গায় রাখতে চাই। তাদের স্টাইল, স্টেজের কমিউনিকেশন উইথ দ্য ফ্যান্স, সব কিছু মিলে আসলে এই যে স্টাইলের একটা স্টাইল আইকন হিসেবে আমরা চিন্তা করলাম, যে যখনই মননে একটা চিন্তা করি যে না বাংলাদেশের রকস্টারদের চেহারা কীরকম হবে, তখন এই শাফিন ভাই, হামিন ভাই, মানব ভাই, তাদের চেহারাটাই চলে আসে আসলে। সেই ব্যাপারে একটু জানতে চাই যে তার স্টাইল থেকে, তার স্টেজের অ্যাপিয়ারেন্স থেকে আপনি কতটুকু প্রভাবিত? মানে এখন আমাদের জেনারেশনের, আমি যদি স্পেসিফিক করি যে আমাদের জেনারেশনের যারা আছে, আমাদেরকে এখন যদি খোঁজা হয় যে আমাদের একটু ধরেন সেন্ডু গেঞ্জি পরা কোনো একটা ছবি, হ্যাঁ, অথবা খুব ক্যাজুয়াল একটা ছবি পাওয়া যাবে। আপনি একটা ছবি খুঁজে বের করেন যে শাফিন ভাইয়ের, যেটা খুব মানে কি বলবো এটাকে, ধরেন ক্যাজুয়াল, উনি সব সময় কিন্তু এই জিনিসটা মেনটেন করে ক্যারি করে গেছেন। এইটা একটা বিশাল বড় ব্যাপার, যে এই ফ্যাশনটা, এই আমরা অবশ্যই অ্যাপিয়ারেন্স একটা বিশাল বড় ব্যাপার আমাদের পারফরমেন্সের সাথে, নো ডাউট। সো এই অ্যাপিয়ারেন্সটা সবসময়, সামটাইমস এমন হয়েছে পলাশ ভাই যে আমরা শো করতে গেছি, কোনোভাবে একটা টি শার্ট পরে করে চলে এসেছি, এই অ্যাপিয়ারেন্সে কিন্তু ওনারা কখনোই কম্প্রোমাইজ করেনি। সো এটা অ্যাকচুয়ালি অনেক বিশাল বড় একটা শেখার ব্যাপার, কারণ একটা ব্যান্ডের সাউন্ড, একটা ব্যান্ডের লুক, একটা মিউজিশিয়ানের লুক, সাউন্ড, সব কিছুই ম্যাটার করে। সো ইয়েস, এটা অ্যাকচুয়ালি অবশ্যই পুরো আমাদের পুরো বাংলাদেশের ইতিহাসের সবার জন্য একটা শিক্ষণীয় ব্যাপার, যে এই জিনিসটা মেনটেন করতে পারাটা বিগ ডিল। রাইট। রুম ভাই, আরেকটু জানতে চাইবো, আমি যদি একটু পিছনের দিকে যেতে চাই, যে আমি যদি আর্লি 80s কথা বলি, যখন ইন্টারকন্টিনেন্টাল ছিল, এখনো ওই নামে আবার ফিরেছে, ওই সময় একটা প্রেক্ষাপট ছিল, একটা ট্রেন্ড ছিল ইংলিশ গান কভার করা, যেটা শুরু করেছিলেন মাইলস, ফিডব্যাক তখন একসাথে করতেন। তো আমরাও এখনও কভার করি অনেক জায়গাতে। আর পার্থিবকে আমি যতটুকু চিনি, পার্থিবকে যেখানে ফ্যান হয়ে গেছে আর কি অনেকভাবেই, কিন্তু আমি আপনাকে গুরু মানি অনেক দিক থেকে। এবং কাভার সঙ্গের যে একটা ব্যাপার, যেভাবে পার্থিব করে, কোনো না কোনোভাবে কি ওই সময়কার ইন্সপিরেশনটাই আসলে? কোনো সন্দেহই নেই, কোনো সন্দেহ নেই। যখন আমরা মিউজিক করা শুরু করেছিলাম, আমরা তখন জানতাম যে ওনারা কাভার করেন, কেন করেন সেটা আসলে রিফ্লেক্টেড হয়েছে কিন্তু ওনাদের মিউজিকে, খুব ক্লিয়ারলি রিফ্লেক্টেড হয়েছে। স্বাভাবিকভাবেই ওনারা তো আসলে এই আমাদের রক মিউজিকের প্রতিকার বলবো ওনাদেরকে, রাইট? ওনারাই পথ দেখিয়ে শুরু থেকে পথ দেখিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছেন, আমরা সেই পথে হাঁটছি জাস্ট, রাইট? তো ওখানে ওনারা যে করতেন, এই ব্যাপারটা নিঃসন্দেহে আমার উপরে তো বটেই, আমাদের পার্থিবর উপরে বা আমাদের অনেক ব্যান্ডের উপরে, আমাদের উপরে কিন্তু এটা প্রভাব ফেলেছে, এবং আমরা সেটা করেছি। আমরা ওনাদের ফুটস্টেপ, পদাঙ্ক অনুসরণ করেই আমরা করেছি কাজটা। এটাতে কোনো স্বীকার করতে কোনো লজ্জা নাই আসলে, বরং উই আর প্রাউড যে আমরা ওনাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করে যেতে পারছি, এটাও একটা আনন্দের ব্যাপার। এবং আমার মনে হয় যে মাইলস কিন্তু প্রচুর কাভার নাম্বার করেছেন, ইভেন সেই ইউনিভার্সিটির কনসার্টগুলোতেও। আমি যেমন বুয়েটে ওনাদেরকে অনেক বছর আগে 90s কোনো সময় হবে, আমি ওনাদেরকে জাম্প বাজাতে দেখছি। তো লিটারেলি ভ্যান হ্যালেনের জাম্প বাজাচ্ছে মাইলস, সাংঘাতিক ব্যাপার। মাইলস তো আসলেই একটা সাংঘাতিক ব্যাপার, সবকিছু মিলিয়ে খুবই সাংঘাতিক একটা ব্যাপার। তো কথা হারিয়ে ফেলার মতো অবস্থা ওনাদেরকে নিয়ে আসলে বলতে গেলে। এত কিছু মনে হয়, এত কিছু এমন সব ফিলিং কাজ করে ভেতরে, এটা সাংঘাতিক। রাইট। ইশতাক, গান শুনি একটা, কোনটা শুনবো? রাইট, যেহেতু শাফিন ভাইকে নিয়ে কথা বলতে হবে, তো আস্তে আস্তেই জাস্ট একটা জিনিস চিন্তা করা, যে গান কিন্তু আমাদের মন ভালো করার অনেক বিশাল একটা অবদান রাখে আর কি। সো একটা গান আমাদের ইতিহাসে মনে হয় আর কখনোই এই গানটা অ্যাকচুয়ালি বিলীন হবে না। হ্যাঁ, শাফিন ভাইয়ের কণ্ঠের একটা গান। সো দ্যাট সং ইজ কল্ড জন্মদিন।
আইকনিক সং একটা আসলে চমৎকার। আজকের আকাশের অনেক তারা ছিল সূর্যে ভরা, আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনায়। আজ জন্মদিন তোমার। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ একটি গান, আসলে এটা অমর একটি গান অবশ্যই থেকে যাবে। আসলে আমি একটু বুঝতেই করতে চাই, আমি শাফিন ভাই একটা গান করতে চাই। আমি শাফিন ভাই আমার সুর একটা গান করেছেন, আমার খুবই সৌভাগ্যের একটা, মানে আমার মতো একটা নগণ্য ক্ষুদে শিল্পীর তার কাছে তার তার দরজাটা ওপেন ছিল আমার জন্য। আসলে আমি একটা সুর এবং সঙ্গীত করেছিলাম তার জন্য, ভীষণ সুন্দর। এবং রবি হোসেন জীবন গানটা করেছিল 2009-এর কথা বলছি। আসলে আমি একেবারে ইউনিভার্সিটি পড়ে একটা ছেলে, খুব ভীত সন্ত্রস্ত হয়ে তার কাছে গেলাম যে একটা গান করেছে আপনার। আরেকটু কথা বলতে চাই জুয়েল ভাইয়ের ব্যাপারে, একটু জানতে চাইব দুজনের কাছ থেকে। সেটা হচ্ছে যে ওনার ভয়েসটা আসলে যেমনটা আমরা বলছিলাম উনি একজন সোলোইস্ট ছিলেন, বাট তারপরে উনি আমরা ব্যান্ডের যারা আর কি তারা তাকে, এবং সেও আমাদেরকে আপন করে নিতেন। আমরা ব্যান্ড থেকে ওনাকে আলাদাভাবে, ইন্ডাস্ট্রি থেকে আলাদাভাবে কখনো দেখিনি। বাট ওনার ভয়েস আপনি যেমন বলছিলেন মনে হয় যে একটা মাদকতা ছিল। রোম্যান্টিক গান বা ব্যালাড বা স্যাড রোম্যান্টিক আমরা যেটাই বলি না কেন, এই জায়গাতে উনি তো আসলে একেবারেই মানে অনন্য। আসলে কতটুকু প্রভাবিত এই জায়গাটা থেকে একটু ছোট্ট করে শুনবো ইশতিয়াক। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কিংবদন্তি মানেই তো হচ্ছে সবার কাছে বেঁচে আছে, সবার কাছে বেঁচে থাকবে। সো ওই আমরা একদম ছোটবেলা থেকেই যখন অনেকগুলো গান শুনি, আমাদের প্রত্যেকটা গান কিন্তু আমাদের লার্নিং মিউজিশিয়ান হিসেবে। সো শেষ বিকেলে, হ্যাঁ, সেই ছোটবেলা শোনা কিন্তু গান, অ্যান্ড কিন্তু এখনো কিন্তু যে কানে বাজে গানগুলো, সো এটাই কিন্তু লার্নিং আমরা কিন্তু পেয়ে গেছি। সো আর স্পেশালি যদি জুয়েল ভাইয়ের কথা বলতে হয়, মানে উনি কিন্তু একটা টোটাল প্যাকেজ আর্টিস্ট। মানে এমন না যে শুধুমাত্র গান গাইতে পারে, এরকম না। আমি প্রায় সময় জুয়েল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে এক্সিবিশনে, ফটো এক্সিবিশনে। উনি কিন্তু শিল্পচর্চা রিলেটেড সব কিছুর সাথে খুবই ইনভলভ থাকতেন। সো ইয়েস, এই জায়গাগুলোর থেকে আমাদের অবশ্যই অনেক কিছু শেখার আছে। শিল্প শুধু গানের গলাতে না, শিল্প সব জায়গায়। এই ব্যাপারগুলোতে অবশ্যই শিক্ষণীয় আছে, শিখেছি। সো সারা জীবন যাতে আমরা এই পদ চিহ্নগুলো দেখে যেতে পারি, এই কামনাই করি। রাইট। রুম একটু আপনার কাছে ছোট্ট করে একটু শুনতে চাইবো, সেটা হচ্ছে যে জুয়েল ভাইয়ের একটা সাংগঠনিক একটা অরা ছিল, একটা পার্সোনালিটি। উনি এমন একটা ব্যক্তিত্ব যে কোনো অনুষ্ঠানে উপস্থাপনা হোক আর সেটাকে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হোক, তার একটা বিশাল বড় একটা লিড নেবার একটা ব্যাপার ছিল। এই ব্যাপারটা আপনাকে কতটুকু টানে আসলে? ভীষণ, মানে লিডার কিন্তু হ্যাজ টু বি বর্ন, মানে জন্ম থেকে কিছু মানুষের এই কোয়ালিটি থাকে, এবং ওনার মধ্যে এই কোয়ালিটি ছিল। সুতরাং সেই
সেই ব্যাপারটা স্বাভাবিকভাবেই প্রভাবিত তো করবেই। আর আমি বলবো জুয়েল ভাইয়ের, আমার ক্ষেত্রে জুয়েল ভাইয়ের এই যে গাওয়ার মায়াটা, ওনার কিছু কিছু থ্রোয়িং, এগুলো আমাকে খুব প্রভাবিত করেছে। যেমন সেই কথা আমি কত রাত, এই যে মানে একটা আলাদা কত রাত, এই ব্যাপারগুলো আমাকে খুব টাচ করতো ওনার। ভীষণ কোথা দিয়ে জানি একটা মায়া ছুঁয়ে চলে গেল, এই টাইপের একটা ব্যাপার। এই ব্যাপারগুলো ওনার গায়কির আমার ভীষণ 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 টানতো, এখনো টানে, চিরকালই টানবে। অসংখ্য ধন্যবাদ। সময় নিয়ে চলে যেতে হবে। আপনার কণ্ঠে সেই বিখ্যাত গানটা শুনতে চাই, মাইলসের বা শাবিন ভাইয়ের করা সেই গানটি, প্রথম প্রেমের গানটা, পুরো গানটাই শুনতে চাই। এবং আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দিয়েছেন, সেই সাথে শুভ ভাই এবং কাইম ভাইকেও থ্যাংক ইউ সো মাচ। ছোট করে বিদায় নিতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। শেষে একটি কথা বলতে চাই, লেজেন্ড নেভার ডাইস। তারা কখনোই চলে যান না, আসলে তার কর্মযজ্ঞের মাধ্যমে বেঁচে থাকেন। আমরা জুয়েল ভাই এবং শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যেখানে থাকুক ভালো থাকুক, তাদের সঙ্গীত বেঁচে থাক আমাদের মাঝখানে। দেখা হবে সামনের সপ্তাহে, প্লিজ। এই গানটার জন্য শুরু করার আগে একটু বলি যে প্রথমত থ্যাংক ইউ দেওয়ার আমাদের রেসপন্স হচ্ছে যে দ্য প্লেজার ইজ অল আওয়ার্স। আর এইটার ব্যাপারটা হচ্ছে, এইটা যেই সময়ের গান, সেই সময়ের কম্পোজিশন হিসেবে তো বটেই, টিল ডেট এরকম কোনো কম্পোজিশন দ্বিতীয়টা বাংলাদেশের কোনো ব্যান্ডে আমার মনে হয় না এরকম কিছু আর হয়েছে। এবং সময়ের আগেই সেটা হয়েছে আসলে, বহু আগে, এবং তখনও এটা ইউনিক ছিল, এখনো কিন্তু ইউনিকই আসলে। অদ্ভুত একটা ব্যাপার, এত ট্রানজিশন গানটার মধ্যে, এবং গানটা এত জায়গায় ট্রাভেল করে এসে আবার সেই রুটে ফিরে, এটা আসলে শেখার অনেক বড় ব্যাপার আছে, এবং সবার জন্যই আসলে। এবং এটার জন্য হ্যাটস অফ টু মাইলস, মানে পুরো ইউনিটটা। ওনার হামিন ভাই যেই সোলো শুরুতে এবং ইন্টারলুডে, এবং মানাম ভাই তো পুরো মানে সিগনেচার, অফ কোর্স। মানাম ভাইয়ের কাজ অসাধারণ। জি, শুনি। আমি সোলোটা ট্রাই করবো নাকি? হ্যাঁ, প্লিজ গো। আমি তো গিটার খুব একটা বাজে ওটা সেভাবে। আচ্ছা, দেখি ট্রাই করে একটা। তাই 1 2 3 গো। প্রেমের মতো প্রথম কবিতায় এসে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। প্রথম প্রেমের মতো প্রথম কবিতায় এসে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। কত পথ প্রান্ত ঘুরে ফিরেছি, পাইনি তো আজ তোমার। কত পথ প্রান্ত ঘুরে ফিরেছি, পাইনি তো আজ তোমার। সেই পথ চলা শেষ হবে, কাছে এসে যেও বলে, এই তো আমি প্রথম প্রেমের মতো প্রথম কবিতায় এসে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। প্রথম প্রেমের